ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নেতা নিহত হওয়ার ঘটনার জবাবে এই হামলা চালায় তারা। হামলার কয়েক ঘন্টা পরে লেবাননেও পাল্টা হামলা চালায় ইসরায়েলি সেনারা। এই নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর সব আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪০,৪০০ ছাড়িয়ে গেছে। আর এই যুদ্ধে আমেরিকা একের পর এক ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতিতে তারাই বাধা সৃষ্টি করেছে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হেন্দি অভিযোগ করেছেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় প্রধান বাধা হচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছাড়াও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা আমেরিকার নেই। ইসলামী জিহাদ আন্দোলনের এই নেতা আরও বলেছেন, কোনো পক্ষই তাদের ইচ্ছামতো রাফা ক্রসিং পয়েন্ট পরিচালনার পদ্ধতি ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দিতে পারে না এবং এই অঞ্চলের অধিবাসীদের জীবনযাপন ও তাদের তৎপরতা নিয়ন্ত্রণের অজুহাতে গাজা উপত্যকায় অন্য সব ক্রসিং পয়েন্টের ওপরও নিয়ন্ত্রণ নেওয়ার কোনো অধিকার ইসরায়েলের নেই। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা বাসেম নাইমও কায়রোয় চলমান আলোচনায় অংশ না নেওয়ার কথা উল্লেখ করে বলেছেন, গত জুলাইয়ে আলোচনায় সম্পাদিত চুক্তিগুলো বাস্তবায়ন করতে তারা প্রস্তুত রয়েছে। হামাস নেতা আরও বলেছেন, ওয়াশিংটন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ওপর প্রচারণাগত ব্যাপক চাপ সৃষ্টি করেছে, যেমনটি ইসরায়েলের অপরাধগুলো ধামাচাপা দেওয়ার জন্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সম্প্রতি বিভিন্ন বক্তৃতার কথা উল্লেখ করেন তিনি। হামাসের ওই সিনিয়র সদস্য জোর দিয়ে বলেছেন, গত ২ জুলাই প্রস্তাবিত পরিকল্পনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে নতুন শর্ত দিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা তা কখনোই মেনে নেবে না। সম্প্রতি মিশর ও কাতারের মধ্যস্থতা এবং যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময়ের ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তাদের সাথে হামাস নেতাদের যে বৈঠক হয়েছে তা সম্পূর্ণ হয়েছে। অন্যদিকে এবার পশ্চিম তীরে ড্রোন হামলা চালিয়ে ৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি মারা গেছে। গত ২৪ ঘন্টায় এসব ফিলিস্তিনির নিহত হওয়ার খবর দিয়েছে রেসিস্ট্যান্স নিউজ নেটওয়ার্ক বা RNA। এটি বলছে, গতকাল পশ্চিম তীরের তুল কারেম শহরের নিকটবর্তী নূর শামস শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বর্বরোচিত ওই হামলায় বাড়িতে থাকা ৭ ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, নিহত ৭ জনের মধ্যে ১৫ থেকে ১৬ বছর বয়সী ২ কিশোর রয়েছে। এছাড়া গত বছরের নভেম্বরে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পাওয়া একজন ফিলিস্তিনিও বাড়িটিতে উপস্থিত ছিলেন। ওয়াফা আরও জানিয়েছে, ইসরায়েলি ড্রোন থেকে ওই বাড়ি ও এর আশেপাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে। তবে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা যথারীতি দাবি করেছে যে তারা ফিলিস্তিনি যোদ্ধাদের একটি কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে। এদিকে পশ্চিম তীরের বেথেলহেম শহরের কাছে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় ৩৭ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নূর শামস ক্যাম্পে ইসরায়েলের ড্রোন হামলাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন যে পশ্চিম তীরে ইসরায়েল বিরোধী হামলা ঠেকাতে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। তবে এর মাধ্যমে দখলদার শক্তি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। অন্যদিকে ইসলামী জিহাদ আন্দোলন বলছে, গাজায় ইসরায়েলি অপরাধযোগ্য থেকে সকলের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পশ্চিম তীরে একই ধরনের গণহত্যা চালিয়েছে তেল আবিব। তবে এই ধরনের হত্যাকাণ্ড চালিয়ে ইসরায়েল পার পাবে না বলে জানিয়েছে ইসলামিক জিহাদ। এদিকে আল আকসা চত্বরে সিনাগগ নির্মাণের ব্যাপারে হামাসের হুঁশিয়ারি। উগ্র ইহুদিবাদী মন্ত্রী ইতামার বেন গাভির আল আকসা মসজিদ চত্বরে একটি ইহুদি সিনাগগ নির্মাণ করার যে ইচ্ছা প্রকাশ করেছেন তাকে ভয়ঙ্কর ঘোষণা বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী বেন গাভির গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত বহুবার মুসলমানদের প্রথম কিবলা আল আকসায় অনুপ্রবেশ করে এই মসজিদের অবমাননা করেছেন। তিনি সোমবার আবার ওই মসজিদে অনুপ্রবেশ
করেন বলে তিনি সোমবার আবার ওই মসজিদে অনুপ্রবেশ করে বলেন, তার ক্ষমতা থাকলে তিনি এই মসজিদ চত্বরে একটি সিনাগগ নির্মাণ করতেন। এর প্রতিক্রিয়ায় হামাস এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী মন্ত্রী বেন গাভির বেফাঁস কথাটি মুখে উচ্চারণ করে ফেলেছে, তা একটি ভয়ঙ্কর ঘোষণাকে প্রতিনিধিত্ব করে। আল আকসা মসজিদের ভবিষ্যৎ নিয়ে ইহুদিবাদী সরকার গোপনে গোপনে কী পরিকল্পনা করেছে তা এই বক্তব্যে ফাঁস হয়ে গেছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল আল আকসা চত্বরে আরব ও মুসলিম পরিচয় মুছে ফেলার পাশাপাশি এই মসজিদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। হামাস ইহুদিবাদীদের এই ষড়যন্ত্র রুখে দিতে আল আকসা মসজিদ চত্বরে সার্বক্ষণিক উপস্থিতি ধরে রাখতে পশ্চিম তীরের ফিলিস্তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিবৃতিতে ইসরায়েলি সেনা ও তাদের দোসর উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার জন্য পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে ইসরায়েলকে আগ্রাসী ক্ষমতা হারিয়ে আত্মরক্ষায় ব্যস্ত থাকতে হচ্ছে বলেছে ইরান। ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী সামরিক বাহিনী শত চেষ্টা সত্ত্বেও নিজেদের আগ্রাসন চালানো ক্ষমতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলছে, তেল আবিব এখন প্রতিরোধ যোদ্ধাদের কৌশলগত আক্রমণ মোকাবেলায় আত্মরক্ষা করতে বাধ্য হচ্ছে। ইসরায়েলের বিভিন্ন কৌশলগত ঘাঁটি লক্ষ্য করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শত শত ড্রোন ও রকেট নিক্ষেপ করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এই মন্তব্য করলেন। গত 30শে জুলাই লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শকরের শাহাদতের বদলা নিতে রোববার এই হামলা চালায় হিজবুল্লাহ। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, হিজবুল্লাহর ওই হামলা নিখুঁত এবং কার্যকর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দখলদার ইসরায়েল সবসময় আগ্রাসনের মাধ্যমে নিজের সীমান্ত বৃদ্ধি করার অপকৌশল করে আসলেও এখন নিজের অধিকৃত ভূখণ্ড রক্ষা করতেই হিমশিম খেতে হচ্ছে। কানিয়ানি বলেন, পরাশক্তি আমেরিকার সর্বাত্মক সহযোগিতা সত্ত্বেও হিজবুল্লাহর সীমিত আক্রমণ প্রতিহত করার সক্ষমতাও হারিয়ে ফেলেছে ইহুদিবাদীরা। ইসরায়েল ও তার সমর্থকদের জন্য সময়টা বড্ড খারাপ যাচ্ছে বলেও মন্তব্য করেন ইরানের এই মুখপাত্র। হিজবুল্লাহ ইসরায়েলের গভীর অভ্যন্তরে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে বলে ইহুদিবাদীরা সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে তুরস্কের সঙ্গে সম্পর্ক পুনরুস্থাপনের শর্ত দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক পুনরুস্থাপনের ক্ষেত্রে পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সম্পর্ক প্রতিষ্ঠা করার আগে আঙ্কারা ও দামেস্কের মধ্যে উত্তেজনা সৃষ্টির মূল কারণ চিহ্নিত করতে হবে। প্রেসিডেন্ট আসাদ রাজধানী দামেস্কে সিরিয়ার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এই আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়া, ইরান ও ইরাকের মধ্যস্থতায় গত 5 বছরে সিরিয়া ও তুরস্কের মধ্যে উচ্চ পর্যায়ের বেশ কিছু বৈঠক হলেও তাতে কোনো ফল বয়ে আসেনি। এর জন্য তিনি সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনার অভাবকে দায়ী করেন। সিরিয়ার প্রেসিডেন্ট সুস্পষ্ট করে বলেন, সম্পর্ক স্বাভাবিক করার আগে তুরস্ককে অবশ্যই নিজের নীতি পরিবর্তন করতে হবে, কারণ তুরস্কের জন্যই দ্বিপক্ষীয় সম্পর্কের এই অবনতি হয়েছে। আসাদ বলেন, তুরস্ককে সিরিয়ার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করার পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। প্রেসিডেন্ট আসাদ বলেন, এগুলো নিছক বলার জন্য বলা কোনো কথা নয়, বরং কূটনৈতিক সাফল্য অর্জনের মৌলিক শর্ত। তিনি বলেন, আমরা কোনো অবস্থাতেই যেমন আমাদের অধিকার ত্যাগ করব না, তেমনি অন্যদেরকেও তাদের অধিকার ত্যাগ করতে বলবো না। এটি একটি মৌলিক নীতি যা যে কোনো আলোচনায় আমাদের দৃষ্টিভঙ্গি নির্দেশ করে। 2016 সালে কুর্দি বিদ্রোহীদের দমন করার অজুহাতে বেশ কয়েকবার সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক। এছাড়া এখনও সিরিয়ার ভেতরে তুর্কি সেনা মোতায়েন রয়েছে। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেওয়ার পর দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আঙ্কারা। অন্যদিকে পল্লী বিদ্যুতে 40,000-এর বেশি ছুটির আবেদন, ব্ল্যাক আউটের আশঙ্কা যে কোনো সময়। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে বিভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিতদের চাকরি নিয়মিত করার 2 দফা দাবি বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গত শনিবার 72 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সেই আলটিমেটামের সময় শেষ হচ্ছে আজ। গ্রাম অঞ্চলের 80% এলাকার 3,60,00,000-এর বেশি বিদ্যুৎ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুৎ সমিতি, যা বিদ্যুৎ সরবরাহের দিক দিয়ে সর্বোচ্চ। প্রশ্ন উঠেছে, আলটিমেটাম অনুযায়ী যদি দাবি দেওয়া পূরণ না করা হয় তবে কি ঘটবে? খোঁজ নিয়ে জানা গেছে, দাবি আদায় না হলে সমিতির কর্মচারীরা পূর্ণ কর্মবিরতিতে যেতে পারে। সেক্ষেত্রে দেশের বৃহৎ জনগোষ্ঠী বিদ্যুৎ বিভ্রাটে ব্ল্যাক আউট হয়ে পড়তে পারেন। এই বিষয়ে কথা হয় পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের সমন্বয়ক প্রকৌশলী রাজন কুমার দাসের সঙ্গে। তিনি বলেন, আমরা যে 2
দফা দাবি দিয়েছি তা যুক্তিযুক্ত ও ন্যায্য। দাবি নিয়ে বেশ কয়েকবার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা বসলেও কোনো সমাধানে সঠিক উত্তর আমরা পাইনি। গত 8ই আগস্টে পল্লী বিদ্যুৎ, বিদ্যুৎ বিভাগ এবং সেনাবাহিনীর সমন্বয়ে একটি আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হলেও তা অফিস অর্ডার আকারে প্রকাশ করা হয়নি। আমরা বুঝতে পেরেছি পল্লী বিদ্যুৎ এবং বিদ্যুৎ বিভাগ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। রজন কুমার দাস বলেন, এবার আমরা 72 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি। যদি এর মধ্যে সুষ্ঠু সমাধান না আসে তাহলে ঘোষণা অনুযায়ী আমরা গণছুটিতে যাব। ইতিমধ্যে সমিতির 40,000-এর বেশি কর্মকর্তা ছুটির আবেদন করেছে। যদি দাবি না মানা হয় তাহলে এসব কর্মচারী ছুটিতে গেলে দেশ জুড়ে বিদ্যুতের ব্ল্যাক আউট হওয়ার আশঙ্কা আছে। কিন্তু আমরা আসলে চাই না এমন কিছু হোক বা গ্রাহকরা ভোগান্তিতে পড়ুক। আমরা চাই বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল করিম খান, পল্লী বিদ্যুৎ এবং বিদ্যুৎ বিভাগ মিলে আমাদের একটি সুষ্ঠু সমাধান দিক। পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের এই সমন্বয়ক জানান, ইতিমধ্যে তারা সচিবালয়ের সামনে অবস্থান করছেন। পল্লী বিদ্যুতের চেয়ারম্যান বিদ্যুৎ মন্ত্রণালয়ের অবস্থান করছেন। শিগগিরই হয়তো কোনো সমাধানে আসতে পারে। আন্দোলনের বিষয়বস্তু তুলে ধরে গত শনিবার এক বার্তায় পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা-কর্মচারী সপ্তাহে 7 দিনই রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে 80 অঞ্চলের প্রায় 14 কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে। পল্লী বিদ্যুতায়নের বোর্ডের দ্বৈত শাসন, বৈষম্য এবং নিপীড়ন থেকে মুক্তির জন্য REB, পবিস এবং একীভূতকরণ, বিভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সব অনিয়মিত চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের 2 দফা দাবিতে আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে। দাবি আদায়ে বিদ্যুৎ ব্যবস্থা সচল এবং গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে গত 5ই মে থেকে টানা 5 দিন কর্মবিরতির ফলশ্রুতিতে বিদ্যুৎ বিভাগের মধ্যস্থতায় একটি সমঝোতা সভা অনুষ্ঠিত হয় এবং কর্মবিরতি স্থগিত করা হয়। অতঃপর বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী 38,000 কর্মকর্তা-কর্মচারীর স্বাক্ষরসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে দাবি পেশ করা হয়। বার্তায় আরও বলা হয়, সন্তোষজনক ফলাফল না আসায় পুনরায় 1 জুলাই থেকে টানা 10 দিন কর্মবিরতির ফলে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, 3 জন অতিরিক্ত সচিব, REBর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমিতির কর্মচারীদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয় এবং REB, পবিস একীভূতন রিফর্মের সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যুৎ বিভাগ কর্তৃক REB, পবিস এবং একীভূতকরণ রিফর্ম এখন সময়ের দাবি হিসেবে উল্লেখ করা হয় এবং গত 1 আগস্ট REB সমিতি এবং মন্ত্রণালয়ের সমন্বয়ে 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। 1 তারিখে আন্দোলনে সম্পৃক্ত থাকায় সমিতির 2 জন GM এবং 4 জন DGMকে শাস্তিমূলক বদলির দপ্তরাদেশ করে REB। পল্লী বিদ্যুৎ কমিটির কর্মকর্তা-কর্মচারীদের পুনরায় আন্দোলনের প্রস্তুতি গ্রহণের খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ কর্তৃক গত 22 আগস্ট পূর্ব গঠিত কমিটির সভা আয়োজন করা হয়। ওই সভায় পূর্ব নোটিশ ছাড়াই REBর সব প্রতিনিধি অনুপস্থিত থাকেন। এই বিষয়ে বিদ্যুৎ বিভাগ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন। ফলে সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজমান থাকায় REBর প্রতি অনাস্থা জানিয়ে সমিতি থেকে সকল প্রকার তথ্য সরবরাহ তথা REBর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। REB এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান বৈষম্য নিরসনে আগামী 72 ঘন্টার মধ্যে পূর্ব ঘোষিত 2 দফা দাবি বাস্তবায়ন এবং পল্লী বিদ্যুৎ সমিতির ন্যায্য দাবি প্রতিহত করে কর্মপরিবেশ বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত REBর কতিপয় উচ্ছৃঙ্খল এবং দুষ্কৃতকারী ও দুর্নীতিবাজ কর্মকর্তার শাস্তি নিশ্চিতপূর্বক সঠিক ও সুষ্ঠু সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সদয় হস্তক্ষেপ এবং ছাত্র জনতার সহযোগিতা কামনা করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।